হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে পদ্মা নদীর মাঝি সম্পর্কে একটু আলোচনা করব। পদ্মা নদীর মাঝি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, আমরা জানি। এবং পদ্মা নদীর মাঝির সমসাময়িক আরেকটি উপন্যাস প্রকাশিত হয়েছিল 1936 সালে, যেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা। ঠিক আছে, এইবার এই পদ্মা নদীর মাঝি তো একটা উপন্যাস। এটা মূলত তোমাদের সেমিস্টার 4-এর স্টুডেন্টদের আছে, যাদের পরীক্ষা কিন্তু কামিং আগস্টে। কেমন? তাহলে কি হচ্ছে, পদ্মা নদীর মাঝি উপন্যাস হচ্ছে একটা চরিত্রের চিত্রশালা। এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটা এখন যদি তোমাদের একটা ধারণা আমি দেব, জাস্ট প্রচুর চরিত্র, প্রচুর তাদের ক্রিয়াকলাপ। আশা রাখি তোমরা হয়তো পড়েছো বা যেখানে যা পড়ছো সেখানে সেরকম পেয়েছো। আজকে আমি এক সেকেন্ড কিছু প্রশ্ন বলে দিচ্ছি পদ্মা নদীর মাঝি থেকে, আর একটা ধারণা দিচ্ছি খালি, যেটা হচ্ছে এই উপন্যাসের মূল চরিত্র হচ্ছে কুবের। নামে কুবের হলেও কিন্তু অর্থের দিক থেকে সে খুবই দরিদ্র সম্পন্ন। পদ্মা নদীর মাঝি এটা একটা আঞ্চলিক উপন্যাস। এই উপন্যাসে আমরা দেখতে পাই কেতুপুর গ্রামের জেলেদের জীবনযাত্রা। এর কিছু আগে আছে ব্রাহ্মণপাড়া এবং তারপরেই হচ্ছে এই জেলেপাড়া। তো মাঝি আছে এর মধ্যে, এদের জীবনযাত্রা কীরকম সেগুলো এই উপন্যাসে বলা হয়েছে। আর পারস্পরিক জীবনযাত্রার পাশাপাশি সাংসারিক জীবন, অভাব, অনটন। লেখক এক জায়গায় এরকম লিখেছেন যে জেলেপাড়ার বাচ্চাদের কান্না কখনো বন্ধ হয় না, দারিদ্র্যের ক্ষুধার কান্না। তো দারিদ্র্য এদের পিছু ছাড়ে না। এরা রাত্রিরে ধরো অশান্তি, ঝগড়াঝাটি হচ্ছে, সকালবেলা নতুন সূর্যের সঙ্গে আবার তারা নতুন দিন যাপন শুরু করে দিচ্ছে। এখানে কুবেরের স্ত্রী মালা, তাদের 3টি সন্তান, 2টি ছেলে, 1টি মেয়ে। আর কুবের যার সঙ্গে মাছ ধরতে বেরোয় সেই গণেশ, তার বউ আলুপি, এবং কুবেরের যে 3টি সন্তান চন্ড, লখাই আর গোপী, পরে আর একটি সন্তান হয়। আর এই কেতুপুরের যার জমিদারি তিনি হচ্ছেন অনন্ত ঠাকুর। এই মেজবাবু জমিদার এবং স্বভাব চরিত্র কিন্তু খুব একটা ভালো আমরা দেখতে পাই না। তার পাওনার পাশাপাশি জেলেপাড়ার স্ত্রীদের তার অন্য চাহিদাও মেটাতে হতো, এমনকি আমরা দেখেছি অনেকের ঘর থেকে তাকে বেরোতে। তাহলে এটাই মিন করে। যাই হোক, আর হোসেন মিয়া হচ্ছে মেন ক্যারেক্টার। হোসেন মিয়া যে কিন্তু এই উপন্যাসের নিয়ামক কর্তা বলা যায়। আমরা পরবর্তী কোনো ভিডিওতে যদি বিস্তারিত আলোচনা করি, দেখছি পরীক্ষার আগে একটা বড় করে আলোচনা দেওয়া যায় কিনা দেখছি। আর আরেকটা চরিত্র হচ্ছে কপিলা, যে হচ্ছে কুবেরের আপন শালী, যে বাচ্চা হচ্ছিল না বলে তার স্বামী তাকে ত্যাগ দেয়। আবার সেই স্ত্রী যখন মারা যায় আবার এই কপিলাকেই ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছে। একদিকে যেমন কপিলার এই মানে কি বলবো অবহেলিত একটা দাম্পত্য, পাশাপাশি কুবের কিন্তু তার স্ত্রী মালা, যে পায়ে হাঁটতে পারে না, প্রতিবন্ধী, তাকে কিন্তু সে সযত্নে রাখে। মালার গায়ের রং জেলেপাড়াদের বউদের মতো নয়। সে যদি কোনো আভিজাত্যপূর্ণ ঘরে থাকতো তাহলে তাকে সেখানে রাখাই যায়, কিন্তু মালার এই আভিজাত্য সেখানেই ক্ষুণ্ণ হয়। মালার পোশাক আশাক, মালার মাথায় উকুন, এইগুলো আমরা দেখতে পাই। তাই জন্য সে জেলেপাড়ার বউ হিসাবেই প্রযোজ্য বা পরিচিত। পরবর্তীকালে আমরা দেখব কুবেরের সঙ্গে কপিলার একটা অবৈধ সম্পর্ক সৃষ্টি হয় এবং কুবেরের মেয়েকে বিয়ে করার জন্য অনেক প্রস্তাব আসে। পরবর্তীতে কুবের চোর বদনাম পেয়েছে। এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। তোমরা এখন প্রশ্ন যেগুলো এইখান থেকে করবে দেখে বলছি, শুনে নাও।
পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের, মালা, কপিলা এই 3টে চরিত্র করবে এবারের জন্য। ময়নাদ্বীপের ভূমিকা। পদ্মা নদীর মাঝিতে নিম্নবিত্ত মানুষের জীবন বর্ণনা। আর একটা করবে হোসেন মিয়ার ময়নাদ্বীপ। এই উত্তরটা আমি দিয়ে দেবো চ্যানেলে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর একটা প্রশ্ন করবে, পদ্মা নিছক পটভূমি নয়, তার জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। কেমন? এই কটা প্রশ্ন করো। আর আমি আর একটা ভিডিও নিয়ে আসবো। আজকে একটু তাড়া রয়েছে, খুব কম সময়ও পাচ্ছি, তো তোমাদের এগুলো বলে রাখলাম। আশা রাখছি এগুলো তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ। আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসছি পরীক্ষার আগে, তোমাদের যাতে পাশে থাকতে পারি। ভালো থেকো সবাই।